শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার স্মৃতিসৌধে অতল শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সেই মানুষের সারিতে ছিলেন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা, ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা কখনোই বৃথা যাবে না। তবে এই স্মৃতির চত্বরে বেলা গড়িয়ে মানুষের স্রোত দেখা যায়নি। ইফাত আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সেই মৃত্যুঞ্জয়ীদের কেউই এই প্রভাতে ফিরবে না। তবে গেল কয়েক দশকে রায়েরবাজার স্মৃতিসৌধে এমন সকালও কেউ দেখেনি। মানুষের স্রোত নেই। স্মৃতিসৌধের এক পাশে খেলাঘরের শিক্ষার্থীরা যেমন করে প্রতি বছর শুয়ে থাকত, ৭১-এ ১৪ ডিসেম্বরে হত্যার শিকার হওয়া হাত পা বাঁধা বুদ্ধিজীবীদের শবদেহ হয়ে তাও দেখা যায়নি। আসেননি বুদ্ধিজীবীর সন্তানরা প্রজন্ম ৭১-এর ব্যানারে। এখন হয়তো মানুষের সংখ্যাটা কম। আমরা আসার আগে ভেবেছিলাম যে আমরা হয়তো ঢুকতেই পারবো না, তার কারণ হচ্ছে অনেক মানুষ থাকবে, বাহিরে থেকে হয়তো আমাদেরকে দেখতে হতে পারে বা অনেক লম্বা লাইন থাকবে। তো এসে একটু আশাহত হয়েছি। একেবারেই জনশূন্য একটা শহীদ বেদি, কিন্তু আমরা উদীচী শিল্পী গোষ্ঠী, আমরা আমাদের জাতির ঐতিহাসিক দায়িত্বের জায়গা থেকে আমরা প্রতি বছর এখানে আসি। আমরা আসবই, কেউ আমাদেরকে থামাতে পারবে না। এটা হচ্ছে সরকারের যারা দায়িত্ব পালন করে তাদেরই দায়িত্বের অবহেলাই বলে প্রধান মনে হয়। তবু যারা এসেছেন তারা বলছেন, দেশের সূর্য সন্তানদের এই আত্মত্যাগ কখনো বিফল হবে না। নানান বিভ্রাটে আমরা কিন্তু এই জনসমাগমটা মনে হয়েছে যে একেবারেই হবে না। আমি খুব আশাবাদী মানুষ। আমার কাছে মনে হয় আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তারাই বাংলাদেশের প্রাণ। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আমাদের এই শহীদদের বুদ্ধিজীবীদের অস্বীকার করে কোনো এগিয়ে যাওয়ার উপায় নেই। কেউ বা বলছেন, নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বৈষম্যহীন সমাজের পথে এগিয়ে যাবার কথা। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে। প্রতিষ্ঠার লড়াইটা আমাদেরকে গত ৫৪ বছরও করে যেতে হয়েছে। সর্বশেষ এডিশন হচ্ছে ২০২৪, যেখানে আরও শত সহস্র মানুষকে জীবন দিতে হয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। একটা কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। ঘরে এবং বাইরে বহুমুখী ষড়যন্ত্র, শত্রুতা আছে। আমরা একত্রিত থাকাটা এখন আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বললেন, মুক্তিযুদ্ধের স্মারক রক্ষায় তারা অবিচল। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি সব সংস্কার করা হচ্ছে। না, আমরা তো ইতিহাস কোনোদিনই নষ্ট করতে পারি না, ইতিহাস কেউ পারে না নষ্ট করতে। প্রায় মধ্য দুপুরেও মানুষের স্রোতের মিছিল নেই। তবে মানুষের স্রোতই তো সব কথা নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মেশানো অতল শ্রদ্ধাও থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা। পার্থ সঞ্জয়, ৭১, রায়েরবাজার স্মৃতিসৌধ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন তারা। পরে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সব শ্রেণী পেশার মানুষ। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ভোরের আলো তখনও ফুটেনি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছিল ব্যাপক প্রস্তুতি। ১৯৭১ সালের এদিন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তার দেশীয় দোসররা। তাদের স্মরণেই এত আয়োজন। সকাল ৭টায় সমাধিস্থলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা জানান জাতির সূর্য সন্তানদের প্রতি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা জানানো শেষে সৌজন্য সাক্ষাৎ করেন উপস্থিত সবার সাথে। এরপরে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও শ্রদ্ধা জানান মেধাবী সন্তানদের প্রতি। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপস্থিত সবার সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এদিন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদ ও মুক্তিযোদ্ধারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান, জাতি সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে তাদের। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব সময় করবে। এটা আমাদের
এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। তিনি কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরে সবার জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দেশীয় দোসররা এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে ভেবেছিল বাংলাদেশকে মেধাশূন্য ও ধ্বংস করে দিবে, কিন্তু তারা জানে না তাদের শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশিরা এদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে বহুদূর। মোহন ইসলাম, 71, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলো দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার শপথ নিয়েছে। তারা বলছে যথাসময় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা হবে। রবিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতিকরা এসব কথা বলেন। সেই সাথে ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। ফরহাদ ইবনে মালেক জানাচ্ছেন বিস্তারিত। জাতির বীর সন্তানদের স্মরণের দিন, এ উপলক্ষে সকাল থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভিড় করতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানান সব ষড়যন্ত্র রুখে ভোটের মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আগামী জাতীয় নির্বাচন করা ছাড়া আমরা বাংলাদেশ, তার জনগণ, তার গণতান্ত্রিক ভবিষ্যৎকে কোনোভাবেই বাস্তবে আমরা রক্ষা করতে পারবো না। যত চ্যালেঞ্জ আছে আমি মনে করি ঐক্যবদ্ধভাবে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। অনেক নাশকতার তৎপরতা হবে, প্রাণনাশের উদ্যোগ হবে, নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করবার একটা পরিকল্পিত উদ্যোগও থাকতে পারে। আমি মনে করি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিক দলগুলো ভিন্নতার মধ্যে যদি আমরা আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারি, সমস্ত নাশকতাকে মোকাবেলা করে আমরা নির্বাচন, গণভোট এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটতে পারে। জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার তাগিদও ছিল রাজনীতিকদের কণ্ঠে। সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে, সরকারের আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এসে আস্থাটা এখনো আসে নাই এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে। একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। যদি সরকার আগামী নির্বাচনে জাতীয় পার্টির 14 দল ফ্যাসিবাদের দোসরদেরকে জায়গা দেয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। যেন এই দেশটা আজাদির লড়াইয়ের ধারাবাহিকতায় স্বাধীন থাকে। শরীফ ওসমান হাদির মতো এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে যেন গুলিবিদ্ধ হতে না হয়, বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায়, আমরা যেন আজাদির লড়াইটা চালিয়ে যেতে পারি, এই আকাঙ্ক্ষা এবং আহ্বানই হচ্ছে আজকের এই দিবসে আমাদের সবচেয়ে বড় ডাক এই জাতির কাছে। 54 বছর ধরে এই দিনে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে পুরো দেশ। মেধাবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বপ্নের সোনার বাংলাদেশের পুনর্নির্মাণ ঘটবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, এমনটি প্রত্যাশা দল মত নির্বিশেষে সবার। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। সারা দেশে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলাল শ্রদ্ধা জানানো, আলোচনা সভা এবং স্মৃতিচারণ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচি পালন করছেন। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
দিবসের প্রথম প্রহরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। যশোরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে চাচরা বদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। বরিশালে কীর্তনখোলা নদীর তীরে ৩০ গৌণের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি দেন বিভাগীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। প্রজন্মের পর প্রজন্ম আমরা আশা করি এই বুদ্ধিজীবী হত্যার এই দিনটিকে তারা স্মরণ রাখবে। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। আমরা চাই এই জাতি মেধাভিত্তিক জাতিতে পরিণত হোক, সেজন্য আমরা মনে করি সমাজে যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, নাগরিকবৃন্দ সবাই মিলে আমরা কাজ করব। রংপুরে বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বদ্ধভূমিতে ফুলের শ্রদ্ধা জানান বিভাগীয় ও জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে পদযাত্রা করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দেয়া হয়। মুন্সিগঞ্জ শহরের হরগঙ্গা কলেজের বদ্ধভূমিতে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি। ময়মনসিংহে নগরীর থানারঘাট বদ্ধভূমিতে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। সকালে গাজীপুর জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ শ্রদ্ধা জানান। নোয়াখালীতে দিবসটি উপলক্ষে জেলা শহর মাইজদীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং আলোচনা সভা। রাজবাড়ির লোকশেড বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে ফুলের মালা দেন জেলা প্রশাসক। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ফুলের শ্রদ্ধা জানান। মেহেরপুরেও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানো হয়। শান্তা ইসলাম, ৭১। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি এখনও শঙ্কামুক্ত নন, জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ডাক্তার আহাদ। পরিবার থেকে বিদেশে চিকিৎসার বিষয়ে কয়েকটি হাসপাতালের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাদির চিকিৎসা চলছে। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন হাদি। গুলিতে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তার ফুসফুসেও আঘাত রয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। ওসমান হাদির যে মেডিকেল বোর্ড হয়েছে কিছুক্ষণ আগে, ওসমান হাদির শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেইনে ইনজুরি ছিল, আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে। দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মোহাইমিনুল অপু। আমরা এই মুহূর্তে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। অপু, আপনার কাছে দুটো বিষয় জানতে চাই। আমরা কিন্তু জানাচ্ছিলাম যে এখনও শঙ্কামুক্ত নন হাদি, সেক্ষেত্রে আসলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে নতুন করে কোনো ধরনের সিদ্ধান্ত অথবা তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে কিনা? কিছুক্ষণ আগে চিকিৎসক কিন্তু এখানে সাংবাদিকদের সামনে কথা বলেছেন। তিনি বিদেশের চিকিৎসার বিষয়টি সম্পূর্ণভাবে পরিবারের উপরে ছেড়ে দিয়েছেন। পরিবার যদি তাকে বিদেশে চিকিৎসা নিতে চায় সেক্ষেত্রে তারা কোনো আপত্তি করবেন না, এমনটি কিন্তু বলেছেন। তবে এই গুলিবিদ্ধ হাদি কিন্তু এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তিনি এখনো রয়েছেন। ডাক্তাররা আজকে সকালে কিন্তু একটি সিটি স্ক্যান করিয়েছেন তারপরে তিনি তারা দেখতে পেয়েছেন যে তার যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত
অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ মাথায় কিন্তু তার রক্ত যে জমাট সেটি রয়েছে। এবং তারা যেটি বলছেন যে আগামীকালকে হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে পরিবার থেকে ভাবা হচ্ছে এবং এখান থেকে কাগজপত্রগুলো সেসব বিদেশে হাসপাতালগুলোকে তারা পাঠিয়েছেন এবং সেগুলো সেখানের চিকিৎসকরা দেখছেন এবং সাড়া পেলে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা পরবর্তীতে জানাবেন। তবে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে তার পরিবার সেটি কিন্তু ভাবছে। তবে তার শরীরের যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তার চিকিৎসায় কিন্তু 13 জন চিকিৎসক, অর্থাৎ 13 জনের একটি মেডিকেল বোর্ডের চিকিৎসক তারা দেখভাল করছেন এবং সরকার থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে হাদিকে বিদেশ নিয়ে চিকিৎসার বিষয়ে তারা সব ধরনের সহযোগিতা করবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। জানেন যে শুক্রবার বিকেল 2:20 সময় বিজয়নগর কালবাট রোডে তিনি রিক্সা যোগে তার নির্বাচনী প্রচারণায় কয়েকটি মসজিদে সফর করছিলেন। সে সময় কিন্তু দুর্বৃত্তরা কাছ থেকে তাকে গুলি করে এরপরে তিনি গুলিবিদ্ধ হন। এর পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তার একটি অপারেশন হয়। এরপরেই কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওই শুক্রবার রাতেই কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়। এর পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত এখানে রেখেই কিন্তু তার চিকিৎসা চলছেন এবং তার আত্মীয় স্বজন এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন হাদির জন্য। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু তার জন্য প্রার্থনা করছেন, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকেও কিন্তু তার চিকিৎসার বিষয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং জানেন যে এই এভার কেয়ার হাসপাতালে হাদি গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। তার এই দুইজন হাসপাতালে ভর্তির ক্ষেত্রে কিন্তু হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই কিন্তু রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে এবং এসএসএফ রয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু এখনো বেগম খালেদা জিয়ার জন্য যেটি রাখা হয়েছে সেটি কিন্তু রয়েছে এবং পাশাপাশি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য মোহাইমিনুল অপু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। হাদিকে হত্যা চেষ্টার জন্য ভারতে পলাতক ফ্যাসিস্ট শাসককে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, তাদের ক্ষমা করবে না। রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা দলের শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এসব কথা জানিয়েছেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব। তিনি বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের পক্ষের শক্তি আর পুরনো পরাজিত শক্তির মধ্যে। এই নির্বাচনে পরাজিত হবে সেই পাকিস্তানপন্থী শক্তি। বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? মির্জা ফখরুল বলেন, দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে। এ সময় ফের ষড়যন্ত্র শুরু করেছে পতিত পলাতক পরাজিত শক্তি। এদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। 25 ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন জাতির জন্য নতুন করে জেগে ওঠার অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন তিনি। অনিশ্চয়তা, তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা আরও যিনি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 25 তারিখে। বাংলাদেশের মানুষ ঐক্য ধরে রেখে ধানের শীষকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে। মাহিরা ইসলাম, 71, ঢাকা। এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি সচেতনভাবেই দায়িত্ব পালন করার কথা বলেন। এছাড়া আসিফ মাহমুদের কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন বলেও জানিয়েছেন তিনি। কথা বলবো, কারণ এটা হয় কি হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি মিডিয়া তালেবুর রহমান। তিনি জানিয়েছেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন, অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য এখন পর্যন্ত তাদের কাছে নেই, কিন্তু কেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তে উঠে আসবে বলে জানান এই কর্মকর্তা। আর ভোটের মাঠে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন ডিসি মিডিয়া। এইখানে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। গত কিছুদিন আগে থেকে যেসব ঘটনা ঘটেছে এরকম হ্যারাস ক্রাইম যেগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি এবং আশা করি এই ক্ষেত্রেও আমরা সফলকাম হব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন সীমান্তের ওপারে পালাতে না পারে সেজন্য যশোর, জয়পুরহাট, নেত্রকোনা সহ দেশের সব সীমান্তে তল্লাশি বাড়িয়েছে বিজিবি। আর একই সাথে হামলাকারীদের শনাক্ত এবং আটক করতে গুরুত্বপূর্ণ এলাকায় বসেছে বিশেষ চেকপোস্ট। পাশাপাশি থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারিও। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। যশোরের বেনাপোল সীমান্তে চলছে জোর তল্লাশি। বেনাপোল আইসিপি, আমরাখালী, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশীপুর, মাসিলা, আন্দুলিয়া, পাঁচপিস্তলা, পুটখালী, রুদ্রপুর, পাঁচভুলট, অগ্রঘুলট, দৌলতপুর, ঘোগা, কায়রা, হরিশ্চন্দ্রপুর এলাকাসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইকুল্লাহ সিদ্দিকী জানান, ব্যাটালিয়নের মেইন পিলার থেকে ৫০ কিলোমিটারের বেশি এলাকায় কড়া তল্লাশি চলছে। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, হাদির উপর হামলাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত পার না হতে পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। জয়পুরহাটের সীমান্তে গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। আসলে এখানে আমাকে বিজিবি সদস্যরা আটকাইছে, অর্থাৎ আমার গাড়ি চেক করতেছে। জনগণের নিরাপত্তার জন্যই আর কি, যাতে কোনো অস্থিরতা না হয় সেই জন্য চেক করার জন্য। এটা আমাদের জন্য ভালো। কালকে যে একটা দুর্ঘটনা ঘটছে, এই পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক বিশেষ চেকপোস্টের মাধ্যমে একটা নজরদারি এবং পাসপোর্টদারি যাচাই বাছাই এবং বিশেষভাবে কোনো চোরাচালান বা এই দুর্বৃত্ত যেন রাস্তা দিয়ে অতিক্রম সীমান্ত পারাপার না করতে পারে, আমরা বিশেষভাবে টহল এবং চেকপোস্ট দিয়ে আমরা নিরাপত্তা জোরদার পরিচালনা করছি। নেত্রকোনা সীমান্তের দুর্গাপুর এবং কলমাকান্দায় চেকপোস্ট বসিয়ে টহল বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে সীমান্তে সব ধরনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আততায়ী যেন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে, এই জন্য আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এই দুর্গাপুর এবং কলমাকান্দা সীমান্তে আমরা আমাদের চেকপোস্ট স্থাপন করেছি। অলমোস্ট 10টা চেকপোস্ট আমরা স্থাপন করেছি। এছাড়া এলাকার বিভিন্ন পেশাজীবী চালক এবং সীমান্তের বাসিন্দাদের সম্পৃক্ত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হাসান আহমেদ, ৭১। ৫ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ীর ২টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা ৯,৪৭,৫২৭ জন। এর মধ্যে নারী ভোটার আছেন ৪,৬৪,৫২৭ জন। বিগত দিনের চেয়ে এবারে নির্বাচনে এই জেলার নারী ভোটাররা বেশি আগ্রহী। নারীর নিরাপত্তা, শিক্ষা এবং কর্মসংস্থানে নিশ্চয়তা দেবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান রাজবাড়ীর নারীরা।
মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনী আমেজ বইছে রাজবাড়ীতেও। নারীর নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে এমন প্রার্থীকে ভোট দিতে চান এখানকার নারীরা। কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এইসব জায়গাতে যেন আমাদের নিরাপত্তাটা ঠিক থাকে। কূটনীতি, তারপর দুর্নীতি, তারপর চোরাচালান এগুলো যাতে বন্ধ হয়। তারা বলেন বিগত দিনে রাজবাড়ীতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বাড়িতে আমরা চাই পদ্মা ব্যারেজ, পদ্মা ব্রিজ, পদ্মা সেতু এবং মেডিকেল কলেজ, ইপিজেড আমরা এটা চাই। যদি এখানে থাকতো একটি মেডিকেল কলেজ তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান তো হতোই, বরঞ্চ বাইরের আরও স্টুডেন্ট আমাদের এখানে আসতো, যার ফলে কি হতো শিক্ষারও একটা যে বিনিময় যে প্রথাটা, সেক্ষেত্রে কিন্তু আমার এলাকাটা অনেক উপকার হতো। হিংসা বিদ্বেষ ভুলে একটি সমতার বাংলাদেশ চান তারা, যেখানে থাকবে শ্রদ্ধাবোধ। সব মানুষের সাথে সব মানুষের মিল থাকবে, কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু থাকবে না। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা যতক্ষণ না এটা না থাকবে ততক্ষণ বোধ হয় যে আমাদের সমাজটা সুষ্ঠুভাবে চলবে না। দুর্নীতি, চোরাচালান, মাদকমুক্ত একটি আলোকিত রাজবাড়ী চান এই নারী ভোটাররা। একজন নারী হিসেবে আমার যতটুকু চাওয়া যে একটা বৈষম্যমুক্ত দেশ আর দেশের শান্তি যাতে বজায় রাখে, এটা আমার দেশের কাছে চাওয়া। রাজবাড়ীর 2টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা 9,47,527 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 4,64,527 জন। নূর তাজমিন নীর, 71। ময়মনসিংহ শহরের গোলকিবাড়ি বাইলেনে হেলে পড়েছে একটি 5তলা আবাসিক ভবন। ভবন মালিক এবং এলাকার লোকজনের অভিযোগ, কোনো রকম সুরক্ষা না নিয়ে পাশে ডেভেলপার কোম্পানির বহুতল ভবন নির্মাণের কারণেই ভবনটি হেলে পড়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য এবং নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নগরীর গুলকিবাড়ি বাইলেনের 4 নম্বর হোল্ডিংয়ে শাকিল ম্যানশন নামের 5তলা ভবনটি শনিবার সন্ধ্যা 7টার দিকে একদিকে হেলে পড়ে। ফাটল দেখা দেয় ভবনের সামনের অংশে। এ নিয়ে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন মালিকের ভাইয়ের অভিযোগ, পাশেই একটি ডেভেলপার কোম্পানি কোনো রকম সুরক্ষা না নিয়ে ভবন তোলায় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের ওনারা বললো যে এরা ঠিক মতন কাজটা করে নাই, পরে ওরা বলছে যে আমরা এটা করার সময় আবার আপনাদের অল করে দিব। ওরা তো কোনো জায়গায় রাখে নাই, না রেখা 20তলা বিল্ডিং করার জন্য অনেক গভীর করছে। অনেক গভীর করাতে আমার বাসাটা ধসে যাইতেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের সহায়তায় ভবনের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনে। বিল্ডিং কাটতে গেছে, এটা বাসা মধ্যে শুনছি, জীবনটা তো সবথেকে বড় কথা, জীবনটা তা এইগুলো নিয়ে আমরা আতঙ্কিত। কোড সেটা না মেনেই বিল্ডিংটা করা হচ্ছে, যার জন্য পাশের যে বিল্ডিংটা এটা মাটি কোড়াতে এটা এখন হেলে পড়ছে। সঠিকভাবে যদি এটা মেনে চলতো, তদারকি করতো, তাহলে কিন্তু এই বিপর্যয়গুলো ঘটতো না। ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, এটার ব্যবহার করা যাবে বলে আমার কাছে মনে হইতেছে না, যে কোনো সময় হাইলে পড়েও যেতে পারে। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঝুঁকি বিবেচনা করে হেলে পড়া ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেখলাম যে আসলে ঝুঁকিপূর্ণ, পরে ওই বাসায় থেকে সমস্ত লোকজন মালিককে বললাম যে এই যেহেতু অবস্থা একটু ভয়াবহ, তাহলে আপাতত বাসায় কেউ থাকেন না। অভিযোগের ব্যাপারে গ্রিনল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালকদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, 71।